সম্পর্কের গুরুত্ব মানুষের চেয়ে বেশি কেই বা বোঝে। তবে সমস্যা হলো কখনো কখনো এই মানসিক সম্পর্কগুলোকে এতটাই জটিল করে ফেলে যে তখন সম্পর্কগুলোকে পর্বত সমান ভার মনে হয়। মনে হয় এই সম্পর্কহীন আনাড়ি জীবনই হয়তো মুক্তির একমাত্র পথ। অন্তির অবস্থাও হয়েছে ঠিক একই মতো। এতদিন সে অপেক্ষা করছিল তুর্যর জন্য। কবে তুর্য ফিরবে, আর কবে তার কাছে ক্ষমা চাইবে, আর কবে বা সব কিছু গুছিয়ে নেবে। অথচ এখন তাদের সম্পর্ক এতটাই জটিল থেকে জটিলতর রূপ নিয়েছে যে তারা দুজনেই কেউই চেয়েও সব কিছু আগের মতো করতে পারছে না, না পারছে হারানোর সময়গুলোকে ফিরিয়ে আনতে। অন্তি যদি পারত তাহলে সময়টা বদলে ফেলত, ফিরে যেত সেই সুন্দর সাজানো গোছালো সম্পর্কে, যেখানে তুর্য নিজের বুক পেতে রাখত আর অন্তি সুযোগ বুঝে লাফিয়ে পড়তো সেই উন্মুক্ত বুকে। আর তুর্য সে তো ব্যস্ত থাকতো প্রিয়তমাকে শক্ত করে হৃদয়ের মাঝে জড়িয়ে নিতে। এদিকে তুর্য তুর্যর জায়গায় ঠিক, ওইদিকে অন্তি অন্তির জায়গায় ঠিক। যে যার নিজ নিজ জায়গায় নিজের ভুলগুলো দেখতে পাচ্ছে না। মানুষ এমনই হয়, কেউ নিজের দোষ দেখতে পায় না। সবাই অন্যের দোষ গুণ নিয়ে মেতে থাকতে পছন্দ করে। এদিকে ছোট্ট তিতির পড়ে যায় এক অদ্ভুত চিন্তায়। তার ছোট্ট মাথায় এসবের কিছুই ঢুকছে না। স্কুলে ওই পচা আঙ্কেলের সাথে মাম্মামের অমন ঝগড়া। আঙ্কেলটা আবার মাম্মামের হাতে ব্যথাও দিয়েছে। এদিকে আবার আঙ্কেলের সাথে ঝগড়া করে এসে মাম্মামও সেই থেকে কেঁদেই যাচ্ছে। এসবের অর্থ কী? ছোট্ট তিতির বারবার একে ওকে প্রশ্ন করছে, আবার মাম্মামকেও সরাসরি প্রশ্ন করেছে, তবে কেউ তাকে কোনো উত্তর দিচ্ছে না। এদিকে তমসা বেগম ছেলে ফেরার খবর পেয়ে সরাসরি হোটেলে হানা দিয়েছে। যে করেই হোক ছেলেকে তার বাড়ি ফিরিয়ে আনতেই হবে। তমসা বেগম হোটেলে গিয়ে কেঁদে কেটে বান এনেছে। মায়ের কান্নার কাছে অবশেষে তুর্য পরাজিত হয়ে বাড়ি ফিরে আসে। বলতে গেলে তুর্য নিজে থেকেই বাড়ি ফিরতে চেয়েছে অন্তির কারণে। তুর্যকে নিয়ে তমসা বেগম বাড়ি ফিরতেই তুর্যকে দেখে সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক তিয়াস। তুর্য সবার সাথে কুশল বিনিময় করে তিয়াসের কাছে এগিয়ে যেতেই তিয়াস তুর্যকে এড়িয়ে যায়। তুর্য একটু অবাক হয়ে আবার তিয়াসের কাছে এগিয়ে যেতেই তিয়াস তুর্যকে সোজাসাপটা জবাব দেয়, আমি তোমার কাছে অনেক ঋণী। শুধু আমি কেন, আমি, অথই, অন্ত আর মামার গোটা পরিবার সবাই তোমার কাছে অনেক ঋণী। তুমি নিশ্চয়ই সেই ঋণের শোধ তুলতে এসেছ। তুর্য একটু অবাক হয়ে তিয়াসকে উত্তর দেয়, কিসের ঋণ ভাই, কি বলছিস এইসব? যা সত্যি তাই বলছি, আমি একটা চাকরির চেষ্টা করছি। চাকুরিটা হয়ে গেলে তোমাকে আর টাকা দিতে হবে না। কি? যাদের তুমি শিকারই করো না তাদের খরচ কেন দেবে তুমি? মানে? তমসা বেগম দুই ভাইয়ের কথাবার্তা সেখানে থামিয়ে দেন। তিয়াসও আর কথা বাড়ায় না। অথইয়ের মুখে স্কুলের ঘটনা আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ শুনেছে। তিয়াস এই মুহূর্তে আর তুর্যের সাথে কথা বাড়ায় না, হনহনিয়ে বেরিয়ে যায়। একেই তো সে তুর্যের ওপর বড্ড অভিমান করে আছে, তার ওপর অন্তির আর তিতিরের সাথে অমন অন্যায় বেচারা তিয়াস কিছুতেই মানতে পারছে না। তিয়াসের এমন ব্যবহারে তুর্য ভীষণ ঘেটে আছে। যে তিয়াস ভাই বলতে অজ্ঞান, সেই তিয়াসই এতদিন পর ভাইকে দেখেও না দেখার ভান করছে। ব্যাপারটা তুর্যের বড্ড চোখে লাগে। রাতে ডিনারটাও তিয়াস নিজের ঘরে করেছে। তুর্য কোনো রকম একটু খেয়ে সোজা তিয়াসের ঘরে যায়। তুর্যকে ঘরে আসতে দেখে অথই মাথায় ঘুমটা টেনে দেয়। অথইয়ের এমন আচরণে তুর্য একটু মুচকি হাসি দেয়। অথই, তুই অনেক বড় হয়ে গেছিস। তোরা দুজনে অনেক বড় হয়ে গেছিস। অথইকে কিছু বলতে না দিয়ে তিয়াস নিজে বলে ওঠে, পরিস্থিতি মানুষকে বড় করে দেয়। যাই হোক, তুমি হঠাৎ আমার ঘরে কেন? আসতে পারি না? অবশ্যই, কিছু বলবে? তুর্য তিয়াসের কথার উত্তর দিতে গিয়েও থেমে যায়। অথইয়ের দিকে তাকায়। অথই আর সেখানে না দাঁড়িয়ে বেরিয়ে যায়। তোমরা কথা বলো, আমি আসছি। অথই বেরিয়ে যেতেই তুর্য তিয়াসকে নিয়ে বারান্দায় চলে যায়। একটা সিগারেট ধরায়। কেমন আছিস? কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা? একদমই না। বড্ড অভিমান করে আসিস তোরা আমার ওপর, তাই না? তুমি কি অভিমান না করার মতো কিছু করেছ? অতটুকু একটা মেয়েকে ওই অবস্থায় তুমি একা ফেলে কি করে পালিয়ে যেতে পারলে ভাই? তুমি নাকি ওকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুই কি অন্তির কথা বলছিস? অন্তি ছাড়া আর কেই বা আছে যার কথা বলবো? ও ভালো আছে, দিব্যি সুন্দরভাবে সংসার করছে। ভালো তো আমি নাই, একটুও ভালো নেই, হয়তো কখনো থাকবো না। ভাই, তোমাকে আর জাস্ট কিছু বলার নেই আমার। তুমি তো কিছু জানো না, শুধু শুধু নিজের ভুল ধারণা নিয়ে পড়ে আছো। মানে কি?
মানে জেনে কি করবে বলো? সময়গুলো কি ফিরে পাবে যা তোমরা নষ্ট করেছ? সব সম্পর্কেই ভুল বোঝাবুঝি থাকবে, মান অভিমান থাকবে, তবে ভালোবাসার চেয়ে সেই মান অভিমানগুলোকে গুরুত্ব বেশি দিয়ে ফেলেছ তোমরা, তাই তোমরা কেউ ভালো নেই। না তুমি, না অন্ত, না তোমাদের তিতির। তিয়াস, আমি কিছু বুঝতে পারছি না। তিতির, আই মিন ওই পিচ্চিটা, কে ও? তিতিরের একটাই পরিচয়, তিতির পাখি, শুধু অন্তির মেয়ে। তবে সমাজের চোখে তো বাবার নামের সাথে ওকে পরিচয় করিয়ে দিতেই হবে, তাই না? শুধুমাত্র সমাজের কাছে ওর বৈধতার প্রমাণ দেওয়ার জন্য ওকে ওর বাবার নামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওর ওপর তোমার বা এই পরিবারের কারোর কোনো অধিকার নেই। হোয়াট? ওর বাবার নাম তুর্য, তুর্য মাহমুদ। কথাটা শোনার পর তুর্য স্থির চোখে তিয়াসের দিকে তাকিয়ে আছে। তোমাদের মান অভিমান, ভুল বোঝাবুঝি সব কিছুর শাস্তি পেল ওই ছোট্ট পিচ্চিটা। আমি মন থেকে বিশ্বাস করি ও অন্তির, শুধুমাত্র অন্তির সন্তান। তবে দিন শেষে ও তোমারই ওরসজাত, তাই আমি চাইনি বাচ্চাটা বাবা থাকা সত্ত্বেও বাবা ছাড়া বড় হোক। বাকিটা তোমরা বুঝে নাও। তবে মনে রেখো, কোনো সমস্যার সম্পর্কে সম্পূর্ণ জেনেই তার সমাধান খোঁজো। প্রায় ঘণ্টাখানিক হলো তুর্য অন্তিদের বাড়িতে এসেছে বললে ভুল হবে, আসতে বাধ্য হয়েছে। তিয়াসের কাছে সব জানার পর সে কি না এসে থাকতে পারে? তিতিরের স্কুল থেকে আসার পর থেকে অন্তি কেমন একটা থমথম হয়েছিল। বলতে গেলে একা বন্ধ ঘরে বসে বসে বেশ কান্নাকাটিও করেছে। তুর্যর এমন ব্যবহার অন্তি কিছুতেই মানতে পারছে না। সে না হয় সেদিন রাগ করে সাগরের কথা বলেছিল, তাই বলে তুর্য তাকে এতটা ভুল বুঝবে? আর সেই রাতের কথাই বা কি করে ভুলে গেল সে? এমন হাজার অভিযোগ অন্তির মনে ডালপালা মেলেছে। আবার সেই বেলার পরে থেকে অন্তি কারোর সাথেই তেমন কথা বলেনি, এমনকি তিতিরের সাথেও নয়। অন্তির এমন ব্যবহারের কারণ খুঁজতে গিয়ে কেউই তেমন কুলকিনারা খুঁজে পাচ্ছে না। মেয়েটা দুপুরে কিছু খায়নি, এমনকি রাতেও কিছু খায়নি। তিতিরকেও খাওয়াতে আসে না। অন্তি যেন নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছিল। সারাদিন বাদে হঠাৎ করে অন্তি সকাল সকাল বেরিয়ে যায়। বাড়িতে বলে যায় সে কোনো এক বান্ধবীর বাড়ি যাচ্ছে, তিতিরকে নিয়ে যাচ্ছে সে। যদিও এর আগে কখনো অন্তি তিতিরকে নিয়ে কোনো ফ্রেন্ডের বাসায় যায়নি, তবু বাড়ির কেউ তাকে কিছু বলেনি। কি বলবে, মেয়ে তো বড় হয়েছে। আর এখন তো শুধু মেয়ে নয়, এক বাচ্চার মা। মায়েদের বড় হতে হয়, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়, মানিয়ে নিতে হয় এমন হাজারো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে। অন্তির মা অবশ্য অন্তির কাছে দু একবার জানতে চেয়েছিল সে কখন ফিরবে। অন্তি উত্তরে শুধু বলেছিল, সময় হলেই ফিরব, ততদিন তুমি ভালো থেকো, সবার খেয়াল রেখো, ব্যাস। এতটুকু বলেই অন্তি বেরিয়ে যায়। রাতে তিয়াসের কথাগুলো শোনার পর থেকে একরকম তুর্যর ঘুমিয়ে হারাম হয়ে যায়। সারা রাত অনেক সাধনার পর ভোর হতে হতেই তুর্য বেরিয়ে যায় অন্তিদের বাড়ির উদ্দেশ্যে। তবে অন্তি বেরিয়ে যাওয়ার পরপরই তুর্য এসে হাজির হয় এ বাড়িতে। এবার অন্তির মা আর দাদি অন্তির অমন ব্যবহারের কারণ বুঝতে পারে। এদিকে বেলা গড়িয়ে যায়, অন্তির ফেরার নামই নেই। অন্তি ফোনটাও সুইচ অফ। তুর্য চুপচাপ বসেছিল, তুর্যের সাথে কেউই কথা বলছে না, এমনকি মামি, অর্ণা, কেউই না। সবার এমন ব্যবহারে তুর্যর খারাপ লাগলেও কিছু করার নেই। অন্যায় তো সে করেছেই, এতগুলো দিন মিথ্যে ধারণা নিয়ে অন্তিকে কষ্ট দিয়েছে। শুধু অন্তিকে কেন, ওই ছোট্ট পুচকে মেয়ে যার ব্যাপারে সে কিছুই জানতো না। মেয়েটার জন্ম, একটু একটু করে বেড়ে ওঠা, কিছুই তুর্য দেখতে পেল না। একবারের জন্য মেয়েটাকে বুকে জড়িয়ে নিতে পারল না। কথাগুলো মনে পড়তেই তুর্যর চোখ দুটো ছলছল করে ওঠে। তুর্য নিজের ভুল বুঝতে পারে, সবার কাছে ক্ষমাও চেয়েছে। বলতে গেলে সবাই তুর্যকে মাফ করলেও যে আসল মানুষ তার কোনো হদিশ নেই। বেলা গড়িয়ে যাচ্ছে, অথচ অন্তির ফেরার নাম নেই। অন্তিতে শুধু মাকে বলে গেছে সে নাকি কোনো এক বন্ধুর বাড়ি গেছে। অন্তির মাও তুর্যকে এইটুকুই জানায়। এদিকে তুর্যর অন্তির বন্ধু বান্ধব সম্পর্কে কোনো আইডিয়া নেই। এদিকে অথই, তিয়াস দুজনকে খবর পাঠিয়ে দিয়েছে। তুর্য বেশ বুঝতে পেরেছে অন্তি হয়তো জানতো তুর্য আসবে, তাই সে ইচ্ছে করে কোথাও চলে গেছে যাতে তুর্য তার নাগাল না পায়। তিয়াস একটা লম্বা নিঃশ্বাস নেয়। তোমার অন্ত তোমাকে তোমার ব্যবহারই ফিরিয়ে দিল। একদিন তুমি এইভাবে নিঃশব্দে হারিয়ে গিয়েছিলে, আজ অন্তিও হারিয়ে গেল নিঃশব্দে। তুর্য কি বলবে বুঝতে পারছিল না। তিয়াস তো ভুল কিছু বলেনি। সত্যি তো কবে মিটবে এ ভুল বোঝাবুঝি? আদৌ কি মিটবে? এই ভুল বোঝাবুঝির সূচনা ঘটেছিল সেই দিন থেকে, যেদিন তুর্যকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল মিথ্যা অপবাদে। সেদিন অন্তি তুর্যকে বিশ্বাস করেনি।
অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছিল। তারপর অবশ্য তুর্য নির্দোষ প্রমাণ হওয়ার পর অন্তি তুর্যর কাছে যায়। তবে তুর্য সেদিন অভিমান করে অন্তিকে ক্ষমা করতে পারেনি। বুক ভরা অভিমান নিয়েই তুর্য ঢাকা শহরে ফিরে যায়। তুর্যর ধারণা ছিল অন্তি হয়তো তার সাথে যোগাযোগ করতে চাইবে, কিন্তু প্রথম দিকে অন্তি তুর্যকে বার কয়েক ফোনে SMS করলেও একটা সময় যোগাযোগ অফ করে দেয়। এই ঘটনার 4 মাসের পর তুর্য কি মনে করে একদিন রাতে অন্তিকে ফোন করে, কিন্তু সেদিন অন্তির লাইন বিজি দেখায়। সন্দেহ আর ভুল বোঝাবুঝির শুরুটা সেখান থেকেই। এরপর তুর্য প্রায় দিনই অন্তির লাইন বিজি পায়। একদিন তুর্য বাড়ির ল্যান্ডলাইনে ফোন দেয়। ছোট্ট অথই চকলেট পাওয়ার লোভে তুর্যকে গড় করে বলে দেয় অতিবুদ্ধ সাগর ভাইয়ের সাথে কথা বলছে। রোজই বলে, ব্যাস তুর্য মোটামুটি ধারণা হয়ে যায় অন্তি হয়তো তাকে ফেলে সাগরের সাথে রিলেশনশিপে জড়িয়েছে। ব্যাপারটা তুর্যকে বেশ ভোগালেও সে নিশ্চুপ থাকে, কারণ এটা শুধু তার সন্দেহই ছিল। আর সাগর যে অন্তিকে প্রথম থেকে পছন্দ করত তা তুর্যর অজানা নয়, তবে অন্তি থেকে বরাবরই এড়িয়ে চলত। এখন হঠাৎ সাগরের সাথে এমন ফোনালাপ কিছুতেই মানতে পারছে না তুর্য। এরপর হঠাৎই একদিন তুর্য কাউকে কিছু না জানিয়ে অন্তিদের বাড়ি চলে আসে। এসেই প্রথমে যা বুঝতে পারে তা হলো বাড়িটা হয়তো ফাঁকা, চারিদিকে কোনো শব্দ নেই। তুর্য বেরিয়ে যেতেই ভেতর থেকে কারো হাসাহাসির শব্দ আসছিল। তুর্য সেই শব্দ অনুসরণ করে উপরে যেতেই তুর্যর চোখ কপালে উঠে যায়। সাগর অন্তিকে মেঝেতে জড়িয়ে ধরে রেখেছে। অন্তিও দিব্যি সাগরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। ব্যাস তুর্যর আর কিছুই জানার ছিল না, সেদিন কিছু বোঝারও ছিল না। সেদিন তুর্য সবচেয়ে বেশি অভিমান করেছিল। সেদিন অবশ্য তুর্যের অভিমান ভাঙানোর জন্য কেউ এগিয়ে আসেনি। তুর্য সাগরকে অন্তির ব্যাপারে জিজ্ঞেস করলে সাগর সরাসরি তুর্যকে বলে দেয় অন্তি এখন তাকে ভালোবাসে। অন্তির জীবনে তুর্যর কোনো জায়গা নেই। তখন অবশ্য অন্তিকেও তুর্য সাগরের ব্যাপারে জানতে চেয়েছিল। অন্তিও একগাল হেসে সাগরের কথায় সায় দিয়েছিল। ব্যাস, সম্পর্কের ফাটলটা এখান থেকেই শুরু। সেদিন অন্তির হাসি আর সাগরের কথায় সায় দেওয়া কোনো কিছুরই কোনো অর্থই তুর্যর জানা নেই। যদি সাগরের সাথে কোনো সম্পর্কই না থাকে তাহলে সেদিন কেন অন্তি হ্যাঁ বলেছিল? তুর্য এখন একটা গোলক ধাঁধে জড়িয়ে গেছে। বড্ড ভুল করে ফেলেছে সে। যদি সে অন্তির সাথে সামনাসামনি বসে একবার তাদের মান অভিমান জল্পনা কল্পনা নিয়ে কথা বলতো তাহলে হয়তো এই দিনটা কোনোদিনও আসতো না। যে সম্পর্কের পারদে পারদে ভুল বোঝাবুঝি মান অভিমান থাকে সেই সম্পর্ক বয়ে বেড়ানো আসলেই কঠিন। সময়ের সাথে সাথে সম্পর্কের বোঝা আরও ভারী হতে থাকে। একটা সময় সেই সম্পর্ক বিষের অনুভূতি দেয়। অবশেষে তুর্য বেরিয়ে পড়ে অন্তির খোঁজে। তিয়াস আর অথয়ের কাছে অন্তির কিছু বন্ধু বান্ধবের ব্যাপারে জেনে তাদের ঠিকানা নিয়ে তুর্য একাই বেরিয়ে যায়। যে কোনো কিছুর মূল্যে তার অন্তি আর তিতিরকে চাই। অনেক হয়েছে মান অভিমান, এসবে পড়ে তাদের জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছে তারা দুজনেই। প্রায় রাত 2টার দিকে কি মনে করে অন্তি একবার ফোনটা সুইচ অন করে। উদ্দেশ্য মাকে ফোন করে একবার জানিয়ে দেবে সে আর তিতির যেখানেই আছে ভালো আছে। সময় মতো তারা দুজনেই ফিরে যাবে। অনেক তামাশা হয়েছে, এবার আর তুর্যের কাছে সে ফিরবে না। তুর্য চলে না যাওয়া পর্যন্ত অন্তি বাড়ি ফিরবে না। যে বাবা নিজের সন্তানকে অস্বীকার করে তার সাথে কোনো ফিরাফিরি নেই। কথাগুলো নিজের মনে মনে গুছিয়ে নিয়ে অন্তিমাকে ফোন করতে যাবে, তখনই অন্তির ফোনে একটা মেসেজ আসে। তিয়াস মেসেজ পাঠিয়েছে, তুর্য ভাইয়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, বাঁচবে না মরবে তার কোনো ঠিক নেই। ভাইয়ার জীবনের শেষ ইচ্ছা সে মৃত্যুর আগে একবার হলেও তার একমাত্র মেয়ে আর তার ভালোবাসাকে একবার দেখবে, একবার ছোবে। অন্তত একবার চোখের দেখা দেখাতে হলেও তুই প্লিজ ফিরে আয়। একজন মৃত্যুর পথযাত্রী মনে করে তার জীবনের শেষ ইচ্ছেটা তুই পূরণ কর। মেসেজটা দেখে অন্তি স্পিচলেস হয়ে গেছে। গোটা মেসেজটাতে একবার চোখ বোলানোর পরপরই আরেকটা মেসেজ আসে, তোকে অনেকবার ফোনে ট্রাই করেছি, তোর ফোন অফ, তাই বাধ্য হয়ে মেসেজ করলাম। অন্তি যা করবি ভেবে করবি। তারপর নিচে একটা ঠিকানা দেওয়া, তিয়াসের কথা মতো একটা নার্সিং হোমের ঠিকানা। এবার অন্তি প্রচণ্ড জোরে কেঁদে ওঠে। ইচ্ছে করছে এখনই এক ছুটে তুর্যের কাছে চলে যেতে, কিন্তু একেই তো শহর থেকে এত দূরে, তার ওপর এত রাতে বাচ্চা নিয়ে একা সে যেতেও পারবে না। অন্তি এবার যেন সকল কুল কিনারা হারিয়ে ফেলেছে। সে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এখন একমাত্র আল্লাহ তাকে পথ দেখাতে পারে, একমাত্র তিনিই পারেন তুর্যকে বাঁচিয়ে রাখতে। অন্তি সকালের আলো ফোটা মাত্র তিতিরকে নিয়ে বেরিয়ে পড়ে তিয়াসের দেওয়া ঠিকানায়।
অন্তি শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য। অন্তত তুর্য যতদিন এ শহরে থাকবে ততদিন তো সে নিজেকে সবকিছুর থেকে আড়াল করতে রাখতে চেয়েছিল। কিন্তু মানুষ ভাবে এক আর আল্লাহ করে আর এক। অন্তির ক্ষেত্রে তাই হয়েছে। অন্তি যাত্রা পথে হাজারবারের চেয়েও বেশি ফোন করে ফেলেছে তিয়াসকে, কিন্তু তিয়াস একবারের জন্য অন্তির ফোন রিসিভ করেনি, না কল ব্যাক করেছে। শুধু তিয়াসই কেন, অন্তি বাড়িতেও কয়েকবার ফোন করেছিল কিন্তু কেউ ফোন ধরেনি। অন্তির মাও অন্তির ফোন ধরেনি। অন্তি তুর্য থেকে দূরে যাওয়ার জন্য শহরের বাইরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছিল। তুর্য ফিরে না যাওয়া পর্যন্ত সে সেখানেই থাকবে, নিজেকে সব কিছুর থেকে আড়াল করে রাখবে। সন্তানের দাবি নিয়ে কখনো দাঁড়াবে না তুর্যের সামনে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, সে বাঁচবে তো? অন্তি সারা রাস্তায় কাঁদতে কাঁদতে প্রথমে ফিরে আসে নিজেদের বাড়িতে। কিন্তু বাড়ি ফিরে সে একরকম অবাক হয়ে যায়। তাদের বাড়িতে বড় একটা তালা ঝুলছে। এবার অন্তির ভেতরটা ধক করে ওঠে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তাহলে কি সে যা ভয় করেছিল তাই হলো? তুর্যর কি কোনো ক্ষতি হয়ে গেল? এমন ভয়ঙ্কর চিন্তা ভাবনায় অন্তির হাঁটু ভেঙে আসে, চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। এদিকে মায়ের এমন অবস্থা দেখে ছোট্ট তিতির ভয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু অন্তি কোনো জবাবই দিচ্ছে না। কি জবাব দেবে ওই ছোট্ট পিচ্ছিকে, যে সে নিজের বাবাকে একবারও বাবা ডাকার আগেই সব শেষ হয়ে গেল। অন্তি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তিয়াসের দেওয়া ঠিকানায় চলে যায়। অন্তি তিয়াসের দেওয়া ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে পড়ে। অন্তি সেখানে গিয়ে সদর দরজা পেরিয়ে ভেতর পর্যন্ত যেতেই দেখতে পায় দরজার সামনে তিয়াস দাঁড়িয়ে আছে। তিয়াসকে দেখে অন্তির গলাটা আরও শুকিয়ে যায়। তিয়াস বেশ দুঃখী দুঃখী মুখ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। অন্তি তিয়াসের কাছে গিয়ে তিয়াসের হাত চেপে ধরে। তিয়াস ভাইয়া বলো না প্লিজ, তুর্য ভাইয়া কোথায়? সরি মানে? তুর্য ভাইয়া ঠিক আছে তো? বলো না, সরি বললে কেন? কি হলো বলো, সরি বললে কেন? তুর্য ভাইয়া কোথায়? অন্তি এক নিঃশ্বাসে কথাগুলো বলে নাকটা টেনে নেয়। তিয়াস কিছুক্ষণ অন্তির মুখের দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে ভেতর দিকে ইশারা করে। অন্তি আর কোনো দিকে না তাকিয়ে তিয়াসের দেখানো পথে ভেতর দিকে ছুট লাগায়। অন্তি ভেতরে গিয়ে অবাক, চারদিকে হালকা আলো, অন্ধকার খেলা করছে। অন্তি চারদিকে একবার চোখ বোলায়, কোনো কিছুই সে ঠাউর করতে পারছে না। রাগে দুঃখে অন্তি খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। যায় সামনে সিঁড়ির দিকে, সিঁড়ি বেয়ে কোনো একজন সেই ছায়া মানব এসে অন্তিকে জড়িয়ে ধরে। অন্তি কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ধুম করে সেই ছায়া মানবকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্তির সমস্ত ইন্দ্রিয়তে একটি কথায় প্রতিফলিত হচ্ছে, এই তো পেয়েছি তোমারে। তিয়া শেষে হঠাৎ লাইন অন করতেই অন্তি তুর্য দুজনেই চমকে ওঠে। অন্তি তুর্যকে ছেড়ে দিয়ে তুর্যকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে। তুর্যর কপালে ছোট্ট একটা কাঁটা দাগ ছাড়া কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ তিয়াস যেমনটা ফোনে বলেছিল তেমন কিছুই ঘটেনি। এবার অন্তি আবেগ ছেড়ে দিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠে, তিয়াসের দিকে এগিয়ে যায়। তিয়াস ভাইয়া তুমি কি বলেছিলে ফোনে? আমাকে মিথ্যা কেন বললে? তিয়াস তিতিরকে কোলে নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে হি হি করে হেসে দেয়। অন্ত, তোকে ওইসব বললাম বলেই তো তুই এলি, না হলে তো। তুমি তুমি এরকম কেন করলে? কান্না করতে করতে। আরে আরে আমি কি করলাম? সব কিছু তো তোর তুর্য ভাইয়াই করেছে, আই মিন তোর বর। অন্তির চোখ মুখ খিঁচিয়ে তুর্যের দিকে তাকাতেই পেছন থেকে অন্তির দাদি বলে ওঠে, আমার বন্দি বুড়ি হলে কি হবে, মাথা ভর্তি বুদ্ধি ঠিকই আছে। অন্তি পেছন ফিরতে দেখে অন্তির মা, দাদি, বোনেরা আর শাশুড়ি সবাই সেখানে আছে। এবার অন্তি একটু অবাক হয়, নার্সিংহোম সবাই। তারপর তিয়াস এই ব্যাপারটাও পরিষ্কার করে দেয়, এটা কোনো নার্সিংহোম না, এটা তাদের নতুন বাড়ি। অনেক মান অভিমান রাগারাগির মাঝে অন্তি তুর্য দুজনেই দুজনের ভুল বুঝতে পারে। অন্যায় যে শুধু একজনের ছিল এমনটা না, দুজনেরই সমান তালে নিজেদের ইগোকে বাঁধিয়ে রেখেছিল। রাত 11:40। তুর্য বারান্দায় দাঁড়িয়ে আছে, আর এদিকে অন্তি তিতিরকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। অন্তির ঘুম একটু আলগা হতে চোখ যায় বিছানার পাশটা ফাঁকা। যদিও আজ তুর্য অন্তির একসাথে থাকার কথা, কিন্তু তুর্য নেই। অন্তি তিতিরকে রেখে একটু উঠে দাঁড়াতেই দেখে তুর্য বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছিল। অন্তি তুর্যের দিকে তাকিয়ে তুর্যকে বলে ওঠে, আমার মতো আমাদের মেয়েরও কিন্তু স্মোক অ্যালার্জি আছে। ও সরি, আমি আসলে, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি না ঘুমাই গিয়েছিলা? ও
ও, তুমি কি এখানেই থাকবে নাকি? না তো, আমি যাচ্ছি। আসলে আসলে আই লাভ ইউ। অন্তি অবাক হয়ে। এতগুলো বছর তোকে ভালোবেসেছি, তোর কাছে আছে, তবে কখনো তোকে বলা হয়নি। অন্তি অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য অন্তির দিকে হাত বাড়িয়ে দেয়। অন্তিও হাত বাড়িয়ে দিতেই তুর্য অন্তিকে নিজের সাথে জড়িয়ে নেয়। আমাকে ক্ষমা করে দিস, অনেক কষ্ট দিয়েছি তোকে, তোদের, তবে আর কোনোদিন তোদেরকে কষ্ট দেব না, কথা দিলাম। অন্তি তুর্যকে জড়িয়ে ধরে। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। সবকিছু স্বাভাবিক হলেও তিতির অস্বাভাবিক। তুর্যর সাথে প্রথম মানিয়ে নিতে কষ্ট হলেও এখন দুজনের বেশ ভাব হয়ে গেছে। আজকাল তিতির তুর্যকে ছাড়া খেতেও চায় না, ঘুমাতেও চায় না। অন্তি পড়ে গেছে মহাবিপদে। মাঝ রাতে দুই বাবা মেয়ে মিলে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাওয়া, আবার সুযোগ বুঝে স্কুল ফাঁকি দিয়ে লং ড্রাইভে যাওয়া, কোনো কিছুই বাদ দিচ্ছে না তিতির তুর্য। তবে মাঝে মাঝে তিতির রেগে গেলে তুর্যকে পচে আঙ্কেল ডেকে ফেলে। এতে অবশ্য তিতির মজা পেলেও তুর্য খুব কষ্ট পায়। তবে কিছুই করার নেই। বর্তমানে তিতিরকে পায়কে, তার যে কোনো আবদার রক্ষা করার জন্য তার পাপা চলে এসেছে। এখন আর কেউ তার দিকে আঙুল উঁচিয়ে বলবে না তোর পাপা নেই, তুই তো কখনো তোর পাপাকে দেখিসনি। তুর্য এখন তিতির আর অন্তিকে জীবনের সবচেয়ে আনন্দময় সময় উপহার দিতে চায়। আজকাল তিতিরের নতুন বায়না শুরু হয়ে গেছে। তার নাকি একটা ভাই লাগবে, তাও আবার দুদিনের মধ্যেই। ভাবা যায় এসব? অন্তির মাঝে মাঝে খুব হাসি পায় বাবা মেয়ের কাণ্ড দেখে। সেদিন তুর্য অন্তির হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, তোমার এসে বেস্ট প্রেমিক হতে পারিনি, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ডও হতে পারিনি, তবে এখন বেস্ট হাজব্যান্ড হব, আর সাথে বেস্ট বাবাও হব, আমার তিতিরের বাবা। সেদিন তুর্য আবার কেঁদেছিল, তিতিরকে জড়িয়ে খুব কেঁদেছিল। হয়তো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, সব না পাওয়াগুলো পাওয়া হয়ে যাবে। তবে যে সময়টা হারিয়ে যায় তা তো আর কখনো ফিরে আসে না। গল্পটা সমাপ্ত। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।